আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনারা ছবিতে যেটা দেখতে পাইতেছেন, এটা তার্কিশ একটা যুদ্ধ জাহাজ, কিন্তু বাংলাদেশের ইস্যুতে নিয়ে আলোচনা করব। বাংলাদেশ নৌবাহিনী 6টা করভেট এবং 6টা ফ্রিগেট কিনবে, এরকম একটা আলোচনা আমরা জানি যে ফোর্সেস গোল 2030-এর আওতা কিনবে, অর্থাৎ 12টার মতো যুদ্ধ জাহাজ কিনবে। করভেট গুলো হবে ধরেন আপনার ওই 2000 থেকে 3000 টনের মধ্যে, আর ফ্রিগেট গুলো হবে 4 থেকে 5000 টন। তো এখানে অনেক মিসকনসেপশন আছে যেগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন। কেন প্রয়োজন সেটা বলি। দেখেন, আহ 4000 টন বা 5000 টনের একটা যে ফ্রিগেট যুদ্ধ জাহাজ আছে, সাধারণত সেগুলোতে 32টা ভার্টিক্যাল লঞ্চার থাকে, 8টা অ্যান্টিশিপ মিসাইল থাকে, আর অন্যান্য সব ধরনের সেন্সরই থাকে। আর করভেটের ক্ষেত্রে কি হয়, করভেট সাধারণত হয় ধরেন আহ 8টা অ্যান্টিশিপ মিসাইল থাকে, সাথে ভার্টিক্যাল লঞ্চার সাধারণত অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। 16টার মতো ভার্টিক্যাল লঞ্চার থাকে, অথবা এই ধরনের আপনার রোলিং এয়ার ডিফেন্স সিস্টেম আছে, এগুলা থাকে ধরেন 8 থেকে 24টা পর্যন্ত। ঠিক আছে। তো আমার কথা হইতেছে, বাংলাদেশের এই ধরনের বর্তমানে 4 থেকে 5000 টনের একটা ভালো ফ্রিগেট যদি কিনতে যায়, আপনার $0.7 বিলিয়ন খরচা, মানে $700 মিলিয়ন খরচা যাবে মিনিমাম। মানে এর নিচে সম্ভব না একটা ভালো ফ্রিগেট কেনা। এখন এর নিচে সম্ভব ভালো ফ্রিগেট যদি আপনি চিন্তা করেন, 500 মিলিয়নের চাইনিজ ফ্রিগেট কিনতে পারেন, সেটাও একটা মানে কস্টলি আমি মনে করি। তাহলে $3 বিলিয়ন আপনার এখানে লাগতেছে, মানে হেভি ফ্রিগেট 6টা কেনার জন্য। আবার করভেট যদি কিনতে চান, সেখানেও আপনার খরচ হবে অলমোস্ট, আমি যদি এর থেকে হাফও ধরি, প্রায় হাফ বা একটু বেশি, তাহলেও আপনার এখানে আহ, খরচ হবে $2 বিলিয়ন মতো। $5 বিলিয়ন লাগতেছে আমার 12টা যুদ্ধ জাহাজ মানে ক্রয়ের জন্য। দেখেন, বাংলাদেশের পজিশন থেকে খুব বেশি হেভি যুদ্ধ জাহাজ বাংলাদেশের দরকার নাই সারফেস ফ্লিটের দিক থেকে, কারণ ইন্ডিয়ার মতো যে কম্পিটিটর আমাদের নৌবাহিনী আছে বা মায়ানমার, ওদের সাথে আসলে সারফেস ফ্লিট ওইভাবে কম্পিট করা সম্ভব না। কম্পিট করা কেন সম্ভব না? কারণ ওদের ইকোনমি বড় বা অন্য অন্য বিষয়গুলো আছে, আমাদের কস্ট ইফেক্টিভ চিন্তা করতে হবে। তাই আমি মনে করি আমাদের হাই পারফরমেন্স ফ্রিগেট খুব একটা প্রয়োজন নাই। হুম হাই পারফরমেন্স ফ্রিগেট এই ধরনের একটা যুদ্ধ জাহাজে আমাদের জন্য হতে পারে, যেটা পাকিস্তান করতেছে ওদের দেশে। পাকিস্তান কি করছে দেখেন, তুর্কি সেই যে এটা মিলজেম ক্লাস একটা করভেট, সেই করভেটকে পাকিস্তান তাদের নিজস্বভাবে মডিফাই করছে। মডিফাই করে কি করছে, এখানে এক্সট্রা 12টা ভিএলএস অ্যাড করছে, ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাড করছে, যেখানে এমবিডি এর মাইকা ইয়ার সরি ক্যাম ইয়ার এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাড করছে, যেটা রেঞ্জ 45+ কিলোমিটার। অনেক ভালো একটা এয়ার ডিফেন্স সিস্টেম। তো পাকিস্তানের জন্য দারুণ একটা কস্ট ইফেক্টিভ সলিউশন হয়েছে, এবং যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করতে পারবে ভালোভাবে। প্লাস এন্টিশিপ মিসাইল হিসেবে এনে আপনার সাবসনিক এন্টিশিপ মিসাইল ছিল তুর্কি, যেমন আতমাজা এন্টিশিপ মিসাইল, কিংবা আপনার CM-802 যেটা বাংলাদেশ ইউজ করে, একই ক্যাটাগরির সাবসনিক মিসাইল। ওইগুলো খুব একটা কাজের না বর্তমান যুগে। সাবসনিক মিসাইলের গুরুত্ব অনেকটা কম যদি কম্বাইন্ড হয় সাবসনিক সুপারসনিক একসাথে। যেমন ধরেন OIJ-18 আছে, 18 আছে চাইনিজ একটা মিসাইল। আপনার টার্মিনাল স্টেজে সুপারসনিক হয়, আর ইনিশিয়াল স্টেজে সাবসনিক থাকে। তো ওই ধরনের মিসাইল ঠিক আছে, কিন্তু এই ধরনের মিসাইলগুলো ঠিক নাই। এই কারণে পাকিস্তান এখানে কি করছে, নিজস্ব প্রযুক্তির মাধ্যমে অ্যান্টিশিপ মিসাইল বিল্ড করছে। যে অ্যান্টিশিপ মিসাইলের রেঞ্জ 350 কিলোমিটার, গতি আপনার ম্যাক 2 থেকে ম্যাক 3, অর্থাৎ শব্দের গতি থেকে আপনার 2 থেকে 3 গুণ বেশি গতি সম্পূর্ণ, এবং মানে ডেডলি একটা মিসাইল ওখানে অ্যাড করছে পাকিস্তান। তো বাংলাদেশেরও ওরকম কিছু কাস্টমাইজেশন দরকার, এবং একই ধরনের 12টা যুদ্ধ জাহাজ আমি মনে করি কস্ট ইফেক্টিভ সলিউশন। কারণ ছয়টা ছয়টা করে আলাদা আলাদা কিনবেন, এতে খুব একটা বেটা কিছু হবে বলে মনে করি না। তো বাংলাদেশের এক্ষেত্রে তার্কিশ বা চাইনিজ একটা অপশনে যাওয়া যায়, আমি মনে করি তার্কিশ অপশনে যাওয়া বেটার। কারণ ওদের ডিজাইনগুলা মানে ছোট জাহাজ হিসেবে সুন্দর, ইয়ার তুলনায় মানে মডার্ন, চীনের তুলনায়। তবে ডেফিনেটলি চাইনিজ যুদ্ধ জাহাজ টেকনোলজি বেটার কিছু ক্ষেত্রে ডেফিনেটলি, কিন্তু এক্ষেত্রে ঠিক আছে ছোট যুদ্ধ জাহাজ হিসেবে। দেখেন, এই মিলজেম ক্লাস যে করভেট আছে, এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2500 টনের মতো। তো পাকিস্তানের যে আপকামিং জিন্না ক্লাস ফ্রিগেট এটার উপর ভিত্তি করে তৈরি করতেছে, সেখানে কি করছে পাকিস্তান, এটা ডিসপ্লেসমেন্ট বাড়ায় কি করছে 3.5, মানে 3500 টন করছে। তো বাংলাদেশ ধরেন সেম একই পন্থা অবলম্বন করতে পারে, পাকিস্তানের মতো জিন্না ক্লাসের ক্যাটাগরিতে যেতে পারে, ডিজাইন সেম রেখে ডিসপ্লেসমেন্ট বাড়াইলো। আর 16টা ভিএলএস পাকিস্তান দিচ্ছে, বাংলাদেশেরও
16টা ভিএলএস দেওয়া যেতে পারে। পাশাপাশি দেখেন একটা কাস্টমাইজেশন কত সুন্দর হয়। এখানে আপনি মেইন, এই যে মেইন গান যেটা আছে সেখানে আপনি অনেক দেশের মেইন গান ইউজ করতে পারেন। ইটালির অটোমেলার ইউজ করতে পারেন 76 মিলিমিটার, তারপর 62 মিলিমিটার, 57 মিলিমিটার। ডেফিনেটলি 76 মিলিমিটার গান বেটার হবে, এবং টার্কিশ বা চাইনিজ থেকে মানে মেইন গান হিসাবে ইটালির যে মেইন গান আছে ওগুলো অনেক বেটার, অনেক ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমও কাজ করতে পারে এগুলা। তারপরে সার্ফেসে আঘাত করার জন্য কাজ করতে পারে, মানে মাল্টিপল কাজে ব্যবহার হয়। সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু বাংলাদেশ এখানে ইমপ্লিমেন্ট করতে পারে, অর্থাৎ এই ধরনের জাহাজ কিনবে বাংলাদেশ, যেটার কস্ট হবে ধরেন কত 200 মিলিয়নের থেকেও কম। 12টা প্রজেক্ট নিব, সবগুলাই বাংলাদেশে তৈরির চেষ্টা করবে, সবগুলাই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে। তার্কিশ যে আসফাত কোম্পানি আছে, আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে, ওদের ওদের সহযোগিতা বাংলাদেশের সাথে এমও আছে, এমওইউ আছে, মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে। তো সেক্ষেত্রে ওদের প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বাংলাদেশের একটা শিপইয়ার্ডে 12টা যুদ্ধজাহাজ যদি তৈরি হয়, তাহলে আমি মনে করি রাফলি খরচ হইলে $3.5 বিলিয়ন খরচ হবে রাফলি, এবং সেটা প্রযুক্তিগতভাবে আমাদের জন্য ডেডিকেটেড হবে, আলাদাভাবে কেনার থেকে বেটার হবে। কারণ 6টা জাহাজ আপনি হয়তো কিছুটা বেটার খেতে পারবেন, কিন্তু বাকি 6টা জাহাজ হবে একেবারে দুর্বল। কিন্তু 12টা জাহাজ যদি আপনি একই রকম হয়, তাহলে 12টা জাহাজই হবে এরকম প্রায় ডেডলি। ঠিক আছে, এক্ষেত্রে বাংলাদেশের কি করতে হবে দেখেন, প্রথমে জাহাজ সিলেক্ট করতে হবে যার ডিসপ্লেসমেন্ট হবে 3.5 থেকে 4,000 টন, মানে ফুল লোডেড অবস্থায়। মেইন গান হিসেবে অটোমেলার আর র্যাপিড যে গান আছে 76 মিলিমিটার, সেইগুলো অ্যাড করলো। 16টা ভিএলএস রাখবে এখানে মাস্ট। 32টা কেন নয় ভাই, দেখেন 32টা করতে গেলে জাহাজের লেন্থ বা অন্য কোনো কিছু বাড়াইতে হয়, অথবা 16টার পরিবর্তে 24টা করতে পারে, 24টা বেটার। 24টা করা আমি মনে করি না খুব একটা কঠিন 4,000 টন বা 3500 টনের একটা জাহাজে। তবে 16টাও এনাফ আমি মনে করি, কারণ ডিফেন্সিভ পজিশন থেকে 16টা এনাফ। আমি 24টার পক্ষে আমি না, কেন না সেটা আমি বলি। যেহেতু মিডিয়াম রেঞ্জ আমরা এখানে অ্যাড করব, মিডিয়াম রেঞ্জ আমরা কি অ্যাড করব, এখানে কয়েকটা অপশন আছে। একটা হলো ইটালি এমবিডি এর তৈরি করে যদিও, কিন্তু ক্যাম ইয়ার এয়ার ডিফেন্স সিস্টেমটা মূলত ইটালির বলা যায়, ইটালির নেতৃত্বে চলে। এমবিডি যদিও একটা ইউরোপিয়ান কোম্পানি, কিন্তু ইটালির নেতৃত্বে চলে। এছাড়াও আছে আপনার মাইকা এনজি আছে, মাইকা এনজির রেঞ্জে 40-50 কিলোমিটার, 50 কিলোমিটার ধরেন। ওটা ফ্রান্সের, আমরা ফ্রান্সেরটা অ্যাভয়েড করলাম, রিজিওনাল একটা ব্যাপার স্যাপার আছে এই কারণে। এছাড়া কোরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম আছে দেখেন, ঠিক আছে, কোরিয়ান এয়ার ডিফেন্স, যে কোরিয়ান ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম, সেটা অ্যাড করা যায়। আমরা সেখানে গেলাম না, আমরা ইউরোপিয়ান অপশনে গেলাম, ওটাই আমাদের মতো, আমার মতে বেটার হয়, এবং এ আমাদের জন্য আসলেই বেটার হবে। তো 16টা এয়ার ডিফেন্স সিস্টেম এখানে রাখলেন। পাশাপাশি রাডার সিস্টেম হিসেবে এই দেখেন, এখানে আমরা থ্যালেস কোম্পানি তৈরি স্মার্ট এমকি 2 রাডার সিস্টেম অ্যাড করতে পারি। আম, বহুত রাডার আছে, NS-100 আছে, 50 আছে, তারপরে সুইডেনের সাব আছে, তারপরে অ্যাসেলসন কোম্পানির রাডার সিস্টেম আছে। তবে রাডার সিস্টেমের প্রযুক্তিগত দিক থেকে যেহেতু ইউরোপিয়ানরা বেটার, সেক্ষেত্রে আমি মনে করি থ্যালেসের রাডার সিস্টেম অ্যাড করা বেটার হবে, যেটা এইচ রাডার সিস্টেম, 250 কিলোমিটার রেঞ্জ। ঠিক আছে, আমাদের এনাফ, এর বেশি রেঞ্জের দরকার নাই, কারণ আমাদের জাহাজের যে ক্যাপাসিটি, তাতে এইটাই এনাফ। তারপরে দেখেন এন্টিশিপ মিসাইল হিসেবে 8টা এন্টিশিপ মিসাইল অ্যাড করা যায়। এখানে অনেক অপশন, হারপুন আছে, SM-700K আছে, যেটা হলো আপনার সাউথ কোরিয়ার ইয়া এন্টিশিপ মিসাইল। 300 কিলোমিটার এক্সোসেট আছে, এক্সোসেট ডেডলি একটা মিসাইল, সাবসোনিক হইলেও এটার মানে এমন ক্যাপাসিটি বলার বাইরে। ফ্রান্সের এন্টিশিপ মিসাইল মানে ওয়ান অফ দ্য বেস্ট এন্টিশিপ মিসাইল, মানে বর্তমানে এটা 250 কিলোমিটার মতো রেঞ্জ। তারপরে সাব আছে সুইডেনের RBS-15। এরপরে আপনার দেখেন নরওয়ের কংসবার্গের NSM আছে, এবং টাইপ 90 আছে জাপানের। এখন এর মধ্যে আরো অপশন আছে, টার্কিশ অপশন আছে, কিন্তু সবচেয়ে বেটার কোনটা, বেটার হলো এক্সোসেট আর NSM। আমি এক্সোসেটের পক্ষে না, যদিও অনেক বেটার মিসাইল, কস্ট ইফেক্টিভ কিছু ক্ষেত্রে, কিন্তু NSM বেটার। NSM 5th জেনারেশন ক্যাটাগরি মিসাইল, স্টেলথ। পাশাপাশি এখানে ফ্রান্সের উপরে নির্ভরশীলতা কমবে, যেহেতু ভারতের সাথে একটু ওদের আলাদা একটা এনগেজমেন্ট আছে। আমি তাই ফ্রান্সের অপশনটাকে কিছুটা দূরে রাখবো, যেহেতু অপশন আছে, সেক্ষেত্রে আমি কেন যাব, তাই না? কিছু ক্ষেত্রে বাদ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে 8টা এন্টিশিপ মিসাইল এখান থেকে নিলে দেখেন 300 কিলোমিটার রেঞ্জের মিসাইল, ডেডলি একটা কম্বো। অথবা আপনি এখানে যদি সাবসোনিক মিসাইল বসাইতে না চান, আপনি এখানে সুপারসোনিক অপশন নির্বাচন করতে পারেন। সুপারসোনিক অপশন হিসাবে কি নির্বাচন করতে পারেন, চাইনিজ অপশনে যেতে পারেন কম্বাইন্ড। সেক্ষেত্রে চাইনিজ এন্টিশিপ মিসাইল আছে CM-302, রেঞ্জ 300 কিলোমিটার, ম্যাক 3 গতি, সেখানে যেতে পারেন।
অথবা ASD-1 আছে যেটার গতি ম্যাক 3.5, একই ক্যাটাগরি মিসাইল, যে কোনো একটাই যেতে পারেন, যেটা পাকিস্তান বর্তমানে ব্যবহার করে। তারপরে পাকিস্তানের একটা অ্যান্টিশিপ মিসাইল আছে নতুন বানাইছে, ওটার পক্ষে আমি না, যদিও কারণ ওটা ব্যালিস্টিক ট্রিজেক্টরি, সেক্ষেত্রে আগে থেকে আম, করা যায়, অনুমান করা যায়। আমি মনে করি না ওই অ্যান্টিশিপ মিসাইল অ্যাড করা অতটা আমাদের জন্য ভালো, যেহেতু বেটার অপশন আছে। NSM ইউজ করাই সবচেয়ে বেটার। আবার কিছু জাহাজে 6টার মানে 12টার মধ্যে কিছু জাহাজে মানে কম্বাইন করে ইউজ করা যেতে পারে, তবে এক ধরনের মিসাইল ব্যবহার করা ভালো। চাইনিজ অপশন এক্ষেত্রে বেটার হতে পারে ইউরোপিয়ান অ্যান্টিশিপ মিসাইলের তুলনায় সম্ভবত, কারণ ইন্ডিয়ার বিষয়টা মাথায় রাখতে হয় তো, এই কারণে। তারপরে আপনার টর্পেডো সিস্টেম, টার্কিশ টর্পেডো আছে, গুড এনাফ। অথবা এখানে আমরা ইটালিয়ান টর্পেডো সিস্টেমও অ্যাড করতে পারি, ব্ল্যাক শার্ক টর্পেডো আছে, শর্ট রেঞ্জ ক্যাটাগরি টর্পেডো, 9 কিলোমিটার রেঞ্জ, এনাফ। সোনার সিস্টেম হিসেবে টার্কিশ সোনারও ইউজ করতে পারি, অথবা আমরা ধরেন মানে সাবমেরিন ডিটেক্ট করার জন্য, অথবা এখানে আপনার চাইলে ইটালিয়ান সোনার ইউজ করতে পারি, ফ্রান্সের সোনার ইউজ করতে পারি। তবে ফ্রান্সেরটার পক্ষে আমি না, কারণ ভারত ফ্রান্সের সাবমেরিনে অপারেট করে, আরও কিছু ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে টার্কিশ সোনারই বেটার হবে, টার্কিশ সোনার ভালো, যেহেতু ওদের ভালো ভালো যত জাহাজ আছে সেগুলোতে অ্যাডাপ্ট করতেছে, সেক্ষেত্রে একটা ভরসা করা যায়, সমস্যা নেই। আর সেকেন্ডারি এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে দেখেন এখানে অনেক অপশন আছে। আপনি অ্যাসেলসানের এয়ার ডিফেন্স সিস্টেম, মানে শর্ট রেঞ্জ এয়ার অ্যাপোলজিন ওয়েপন সিস্টেম ইউজ করতে পারেন, রেইথনের প্লানাক্স ইউজ করতে পারেন, তারপরে সিরাম ইউজ করতে পারেন, যেটা 116 নামে পরিচিত। এখানে রেইন মেটাল জার্মানির আছে, মানে সব কোম্পানির মোটামুটি এখানে ইউজ করতে পারবেন। এখানে একটা বাদ গেছে, সেটা হলো ফ্রান্সের মডিউলার এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করতে পারেন, আর লেভেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা এটা এই যে ইউএস এর যে রিম 116 আছে, তাই সেটার একটা তার্কিশ ভেরিয়েন্ট। তো এখানে আমি দুইটা অপশনের দিকে আমি সবচেয়ে বেশি মানে প্রাধান্য দেব। একটা হচ্ছে যে আপনার আহ, ইয়া যুক্তরাষ্ট্রের রিম 116, এটার একটা ভার্সন আছে রিম 116, যেখানে 24টা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম থাকে, রেঞ্জ 3 থেকে 4 কিলোমিটারের মতো, মানে অনেক ব্যাটেল প্রুভেন একটা এয়ার ডিফেন্স সিস্টেম। 24টা মানে মোর দ্যান এনাফ, এরকম থাকবে, এই যে দেখতেছেন ছবিতে যেরকম থাকে এরকম থাকবে। তুর্কিশটা যেহেতু নিউ, সেক্ষেত্রে আমি ওটার পক্ষে না। কেন দেখেন, আমি এই যে বললাম যে 16টা এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে সমস্যা না, 16টা এয়ার ডিফেন্স সিস্টেম মিডিয়াম রেঞ্জ ক্যাটাগরি থাকলে কোনো সমস্যা না, কারণ এখানে 24টা আছে যেগুলো আপনার জাহাজকে সুরক্ষা দেবে। আহ, ভারতের ব্রাহ্মস অ্যান্টিশিপ মিসাইলকেও আপনার ডিফেন্ড করার মতো ক্যাপাসিটি এই এয়ার ডিফেন্স সিস্টেমের থাকে যুক্তরাষ্ট্রের, যে রিম 116 এগুলো। সেক্ষেত্রে আমাদের সমস্যাগুলো থাকতেছে না। এছাড়া এন্টি এন্টি সাবমেরিন যে হেলিকপ্টার আছে সেগুলা থাকবে। যেটা ইউরোপিয়ান অপশন হতে পারে সবচেয়ে বেটার। ইউএস এর অপশন আছে অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার হিসেবে, ওরা বেটার আসলে সত্যি বলতে। তারপরে এটার সাথে ম্যান্ডেটরি না, যুদ্ধ জাহাজের তেমন কোনো বড় অংশ না। তাহলে দেখেন একটা ডেডলি একটা যুদ্ধ জাহাজ কিন্তু আমরা মোটামুটি মানে কম্বাইন করে, বর্তমান যে যুগ সেখানে আপনি অন্য একটা দেশের উপরে বেস করে যা বানাইছে সেটা আপনি নিতে পারেন না। এটা ঠিক না। যুদ্ধ জাহাজ হিসেবে আপনার নিতে হবে এমন একটা জাহাজ যেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারতেছেন, কাস্টমাইজ প্রপারলি কাস্টমাইজ করতে পারতেছেন, যেখানে আমার যেরকম প্রয়োজন সেরকম কাস্টমাইজ করব। যেমন পাকিস্তান কিনছে জাহাজ তার মতো করে মডিফাই করে, শুধু পাকিস্তান না, সব দেশই এখন কি করে তার মতো করে মডিফাই করার চেষ্টা করে। যে জাহাজ আমি কিনবো, আমার কিরকম ওয়েপনারি লাগবে আমি ডিসাইড করব। সেই ফ্লেক্সিবিলিটি থাকবে, ক্যাপাবল হইতে হবে, অ্যাডাপ্টেবল হইতে হবে। এই তিনটা বিষয় মাথায় রেখে যুদ্ধজাহাজ কিনতে হবে। সেক্ষেত্রে আমাদের আমি মনে করি $3 বিলিয়ন 12টা যুদ্ধজাহাজ হওয়া সম্ভব, মানে এই ধরনের যদি কাস্টমাইজেশন করতে যায়। আর এই ধরনের 12টা যুদ্ধজাহাজ আমাদের বঙ্গোপসাগর সহ এই অঞ্চলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুড এনাফ। আপনার কিন্তু তাহলে মানে 6 বিলিয়নের মতো ব্যয় করা লাগতেছে না। হুম, ওইভাবে গেলে আপনার 6 বিলিয়ন লাগবে, আর এখানে কাস্টমাইজ করলে আপনার লাগবে 3 বিলিয়ন, অর্ধেক, অথবা 4 বিলিয়নই লাগলো আমি ধরলাম। আরো যদি ভালো করে ডেডলি বানান, $2 বিলিয়ন আমার সেভ হবে। আর $2 বিলিয়ন সেভ হইলে এই $2 বিলিয়ন আপনি 4টা সাবমেরিন কিনতে পারবেন, ইউরোপিয়ান সাবমেরিনই পাবেন অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার হয়তো বা 0.5 বিলিয়ন বেশি ব্যয় করতে, 2.5 বিলিয়ন ব্যয় করতে হতে পারে। আপনি চিন্তা করেন, তাহলে আপনি পাইতেছেন $650 মিলিয়ন করে পার সাবমেরিন। সেক্ষেত্রে আপনি সুইডেনের সাব গ্রুপের তৈরি সাবমেরিন নিতে পারেন, A26 নিতে পারেন। তারপরে আছে ইটালির যেটা জার্মান প্রযুক্তির, আপনার টাইপ 212 সেরকম NFS,
এনএফএস নিতে পারেন, যেটা আরো ডেডলি, ওটা 700 মিলিয়ন, 50 মিলিয়ন বাড়াইতে হবে, অনেক ভালো সাবমেরিন। তারপরে আপনার সেম দামে আপনি পাইতেছেন 600 মিলিয়ন বা 600 থেকে 700 মিলিয়ন বা 650 মিলিয়নে পাবেন টাইপ 214 শ্রেণীর সাবমেরিন জার্মানি, ঠিক আছে? আম, যেটা অনেক বেটার একটা সাবমেরিন। টাইপ 212 সিডি ভার্সন আছে, কিন্তু ওইগুলো অনেক এক্সপেন্সিভ, ওইগুলো আমরা না যাই। ফ্রান্সের সাবমেরিন আছে, ফ্রান্সের সাবমেরিনের পক্ষে আমি না, কারণ ফ্রান্সের সাবমেরিন প্রযুক্তি ভালো নিউক্লিয়ার ক্যাপাসিটিতে, ডিজেল অ্যাটাক প্রযুক্তিতে এতটাও ভালো নয়। সেক্ষেত্রে তিনটা অপশন ভালো, ইটালি, জার্মানি এবং সুইডেন, ওদের তিনটা দেশ থেকে একটা সাবমেরিন কিনলি তো হচ্ছে, মানে মারাত্মক ডেডলি কম্বো হবে ওই টাকা দিয়ে। তো এটা বেটার। দেখেন, আর আরো একটা বিষয় মাথা রাখতে হবে, সেটা নিয়ে একটু আলোচনা না করলেই নয়। এই যে জাহাজটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা জাহাজ, ফার্স্ট অ্যাটাক ক্রাফট। হুম, ফার্স্ট অ্যাটাক ক্রাফট, এটার ডিসপ্লেসমেন্ট 500 টন, 500 টনের মতো। এই যে রাডার সিস্টেম দেখতে পাচ্ছেন, এটা এটা তার্কিশ অ্যাসোসিয়েশন কোম্পানির একটা 4D রাডার সিস্টেম। এছাড়াও ক্লোজিং ওয়েপন সিস্টেম আছে, মোটামুটি ক্যাপাসিটি আছে। আমি যেটা বলতে চাই এখানে এর মাধ্যমে, সেটা হচ্ছে বাংলাদেশের 6টা আপনার পেট্রোল জাহাজ কিনবে, মেরিটাইম পেট্রোল, সরি মেরিটাইম পেট্রোল না, পেট্রোল জাহাজ কিনবে, যুদ্ধ জাহাজ, বড় সাইজের, মানে ওপিভি, অফশোর পেট্রোল ভেসেল। ওপিভি যদি কিনতে যায়, কমের পক্ষে হলো 200 মিলিয়ন করে খরচা হবে, মানে ভালো মানের ওপিভি কিনতে গেলে। তো 5টা বাংলাদেশ কেনার চেষ্টা করতেছে, 5টা হবে না, 6টা লাগবে। 6টা কিনতে গেলে 1.2, 5টা কিনতে গেলে $1 বিলিয়ন। আরে ভাই, বাংলাদেশের শিপ বিল্ডার কি এত বাজে? আপনার ওই যে বললাম 12টা জাহাজ কিনতে পারবে, ওইটার যে ভার্সন আছে, ওইটার একটা ভার্সন আপনি অস্ত্র ছাড়া রেডি করে দেন, আপনার খরচ হইবে $120 মিলিয়ন ম্যাক্সিমাম। সেন্সর মেন্সর ওরকম অ্যাড না করলে আপনার খরচ কমে যাবে, আর এত বড় জাহাজ আপনার দরকার নাই। সেক্ষেত্রে আপনি ওইটার প্রযুক্তির উপরে বেস করে আপনি কি করবেন, একটা ওপিভি ডিসপ্লেসমেন্ট কত হওয়া উচিত, ধরেন 1500 টন হইলেই মোর দেন না, একটা আধুনিক মানের ওপিভি। ওপিভি 1500 টন হলে খরচ পড়বে বাংলাদেশে উৎপাদন করলে 100 মিলিয়ন, সব নিয়ে। আপনি এখানে 6টা পাইতেছেন $600 মিলিয়ন, 10টা পাবেন আপনি এখানে। আমাদের যে নৌসীমা, সেখানে অনেক ওপিভি দরকার। কেন ওপিভি দরকার? আমাদের সমুদ্র সীমা থেকে ভারত মাছ ধরে নিয়ে যায়, বাংলাদেশের কোস্টগার্ড যদি তাও 2-4 জনকে আটক করে, ভারত কি করে, ভারতীয় নৌবাহিনী বা ভারতীয় কোস্টগার্ডের পাওয়ার বেশি, জাহাজ বেশি, টহল দিতে পারে বেশি, ওরা কি করে, বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে বাংলাদেশের মানে জেলেদের অবৈধভাবে ধরে নিয়ে যায় নেগোসিয়েশন করার জন্য, যে তুমি যদি ফেরত দাও আমি তোমাদের জেলেদের ফেরত দেবো। এই হলো সিস্টেম। এখন এই সিস্টেম থেকে বাঁচতে হলে আপনার কি করতে হবে, আপনারও ওপিভি লাগবে, যে আপনার সীমানায় যাতে অল টাইম জাহাজ থাকে, তাহলে কিন্তু ভারতীয় কোস্টগার্ড ঢুকতে পারবে না, ঢুকলে আমি ফায়ার করবো, তাই না? সিম্পল হিসাব। তো সীমান্তে এক্ষেত্রে আমি বাঁচাইতে পারি, সীমান্তে আমার বাঙালিরা কিন্তু সীমান্তে সত্যি কথা বলতে ভারতে বেশি যায়, এটা ট্রু আর রিয়েলিটি। তো ওরা গুলি করে মারে বেশি। আমি সমুদ্রে আর ভারতীয় জেলে বেশি আসে, আমি গুলি করে মারে ফেলাম, কিন্তু গুলি করে মারে ফেলে আপনি ব্যালেন্স করবে কিভাবে? ভারতীয় কোস্টগার্ড তো আমাদের জলসীমা ঢুকে যায়, সেটা করবেন এই ওপিভির মাধ্যমে। ওপিভি আপনার বেশি পরিমাণে তৈরি করবেন, ডিসপ্লেসমেন্ট 1000 টন হোক, তাতে কি, নিজ দেশে তৈরি করেন, কস্ট কমান, আরো কম খরচ হবে। 100 মিলিয়ন, 50 মিলিয়ন, 20 মিলিয়ন লাগার কথা। আমরা দেখি না, সমুদ্রে একটা জাহাজ বাংলাদেশি টাকায় আপনার এই যে 2500 টনের মতো একটা জাহাজ ধরেন, 2500 টন, এই 2500 টনের একটা জাহাজ বাংলাদেশে বর্তমানে 8 কোটি টাকা খরচ হয় বানাইতে, একটা লোকাল শিপ ইয়ার্ডে, যেগুলো আপনার ওই যে লাইটার ভেসেল বলি। তো যুদ্ধ জাহাজ একটু কমপ্লিকেটেড বা একটু ডিফারেন্স হয়, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে 8 কোটি, এটা কত কোটি যাইতে পারে ভাই? আমি ধরলাম সেটা 100 কোটি যাইতে পারে, এর বেশি কি যাইতে পারে? 100 কোটি তো মনে হয় $10 মিলিয়ন হয়, ইফ আই নট রং। তো এই বিষয় নিয়ে আলোচনা করা উচিত, মানে, এবং আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি গঠন করা উচিত। নিজস্ব ইন্ডাস্ট্রি গঠন হবে প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তি নেবেন, ইন্ডাস্ট্রিতে টাকা ঢালবেন, এবং নিজেরা জাহাজ তৈরি করে বের করবেন কম টাকার মধ্যে। আমাদের এখন প্রচুর ওপিভি দরকার, যেটা ইন্ডিয়াকে রুখে দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। পাশাপাশি ওই যে বললাম 12টার মতো যুদ্ধ জাহাজ দরকার, যেগুলা হবে হাইব্রিড ফ্রিগেটের মতো, করভেট কম্বাইন্ড ফ্রিগেট হাইব্রিড,
কিছু ক্ষেত্রে ফ্রিগেটের চেয়ে শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল থাকতেছে, ফ্রিগেটের মতো এয়ার ডিফেন্স সিস্টেম থাকতেছে, রাডার সিস্টেম থাকতেছে কম্বাইন্ড ফ্রিগেটের মতো 250 কিলোমিটার, মোর দ্যান এনাফ আমার জন্য। আর সমুদ্রের তলে থাকবে আপনার ধরেন 8টার মতো 8-10টা সাবমেরিন। পাকিস্তানের মতো ফকিন্নি ইকোনমি যদি 11টা এআইপি সাবমেরিন অপারেট করতে পারে, তো বাংলাদেশ কেন না? পাকিস্তান 8টা অর্ডার দিছে, 2028-এর মধ্যে সবগুলো অ্যাড হবে, আর আর 5টা অপারেট করে, 2টা অবসর যাবে, আর 3টা আরো 15 বছর সার্ভিস দেবে। তার মানে 11টা সাবমেরিন পাকিস্তানের হাতে থাকবে, এআইপি সাবমেরিন। পাকিস্তানের ইকোনমি 411 বিলিয়ন, বাংলাদেশের 470 বিলিয়ন। ভাই, সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখি না। পাকিস্তানের মতো না, পাকিস্তানের 50% শক্তি তো আমার থাকবে, তাই না? ওর 11টা আছে, আমার তো 6টা সাবমেরিন থাকবো, নাই তো? এইগুলাতে নজর দিতে হবে, আর না কিন্তু বাংলাদেশ টিকে থাকবে না।